হঠাৎ আলিয়া কিছু রান্না করা খাবার খেলো চুপি চুপি, যা অনার অফিসের নিয়ম অনুযায়ী ঠিক ছিল না। অনা অবাক হয়ে গেল এবং রেগে গিয়ে আলিয়াকে তীব্র সুরে বলল, আপনি কি জানেন এই নিয়ম ভাঙার কারণে আপনার চাকরি চলে যেতে পারে? ইলিয়াস, এখন আর তোমাকে টোকাইয়ের কাজ করতে হবে না। আমরা এখন ভদ্র মানুষের মতো জীবন কাটাবো। খুব সাবধানে ব্যাগটা তুলে নিল এবং গোপনে বাসায় নিয়ে গেল। না ভাবি, আমি তো ব্যাগটা প্রথমে দেখেছি, তাই টাকায় আমারই বেশি অধিকার। শহরের এক প্রান্তে একটা বস্তি। এই বস্তিতেই থাকে দুই ভাই, ইলিয়াস আর হাসান। তাদের বাবা মা সেই অনেক আগেই মারা গেছে। ইলিয়াস বিয়ে করেছে, তাদের ঘরে একটি মেয়ে সন্তান আছে। তাদের সাথেই থাকে তার ছোট ভাই হাসান। তারা দুজনেই টোকাই। সকাল থেকে সন্ধে পর্যন্ত ডাস্টবিন ঘেটে বোতল, লোহা, পুরনো কাগজ সংগ্রহ করে। দিন চলে কষ্টে, কিন্তু মনের মধ্যে আছে একটাই আশা, কোনোদিন একটু ভালোভাবে বাঁচবে। একদিন দুপুরে প্রচণ্ড রোদে তারা পুরনো মার্কেটের পেছনে ময়লার স্তূপে খুঁজছে কিছু বিক্রি করার মতো পরিত্যক্ত জিনিস। দুই ভাই এটা নিয়মিত ময়লার স্তূপে খোঁজাখুঁজি করে। মাঝে মাঝে কিছু ধাতব বস্তু পায়, যা বিক্রি করলে বেশ ভালো টাকা পেয়ে যায়। হঠাৎ ছোট ভাই হাসান চিৎকার করে উঠল, ভাই দেখো না, এই ব্যাগটার ভিতরে কি যেন ভারী কিছু আছে। দুজনে মিলে ব্যাগটা খুলতেই চমকে উঠল, ভেতরে গাদা গাদা টাকা, পুরোটাই 500 আর 1000 টাকার নোটের বান্ডিল। তারা চারদিক তাকিয়ে দেখল কেউ আছে কিনা। তারপর খুব সাবধানে ব্যাগটা তুলে নিল এবং গোপনে বাসায় নিয়ে গেল। বাসায় ঢুকেই মেঝেতে টাকা ঢালল দুজন। ইলিয়াসের স্ত্রী আলিয়া তো আনন্দে আত্মহারা, জীবনে এত টাকা কখনো দেখেনি সে। তারা গুনতে শুরু করলো, সব মিলিয়ে 10 লক্ষ টাকা। আলিয়া বলল, এই টাকার কিছু অংশ হাসানকে দাও, বাকি আমরা রেখে দেব। কিন্তু হাসান ততক্ষণে মুখ গোমড়া করে বলল, না ভাবি, আমি তো ব্যাগটা প্রথমে দেখেছি, তাই টাকায় আমারই বেশি অধিকার। এই কথাতেই শুরু হলো তর্ক। দুই ভাইয়ের ঝগড়া চরমে উঠল। শেষে আলিয়া রেগে গিয়ে বলল, হাসান, তুমি বেশি বাড়াবাড়ি করো না, তোমার ভাগের 20,000 টাকা নিয়ে যাও, এটাই তোমার প্রাপ্য। হাসান হতাশ চোখে ভাই আর ভাবির দিকে তাকিয়ে রইল। তার মনে হলো দুনিয়ায় আসলে কেউ কারো নয়, ভাইও মাঝে মাঝে ভাইয়ের শত্রু বনে যায়। টাকা জিনিসটাই আসলে খারাপ। আজ এই টাকা আমাদের ভাইয়ের সম্পর্ক খারাপ করে দিল। হাসান চোখে জল নিয়ে ভাবিকে বলল, ভাবি, আজ বুঝলাম আপনি কেমন মানুষ। আপনি আমার ভাইকেও আমার থেকে দূরে সরিয়ে দিলেন। আলিয়ার আগে ফেটে পড়ে বলল, তোর মতো ছোট লোককে আমার স্বামীর ভাই বলতে লজ্জা করে, তুই টাকা ছাড়া কিছুই বুঝিস না। হাসান তীব্র কষ্টে উত্তর দিল, বাহ, আজ তো তোমরা টাকার মালিক হয়ে গেছো, তাই এত অহংকার, আগে তো এমন ছিলে না। তাদের কথা কাটাকাটি শুনে ইলিয়াস তেড়ে এসে চিৎকার করে বলল, চুপ কর, যা আমার বাসা থেকে বের হয়ে যা, বেয়াদব কোথাকার। হাসান নিঃশব্দে তাকিয়ে রইল ভাইয়ের মুখের দিকে, তারপর শান্ত গলায় বলল, ঠিক আছে ভাই, আমি যাচ্ছি, এখন তোমার সাথে থাকার কোনো ইচ্ছে নেই। আলিয়া ভিতর ঘর থেকে এসে হাতে কিছু টাকা ধরিয়ে দিল, এই নে তোর 20,000 টাকা, এখন চলে যা এখান থেকে। হাসান টাকার দিকে তাকিয়ে কিছু না বলেই দরজার দিকে হাঁটল। তার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরছে, টাকা কি মানুষকে এতটা বদলে দিতে পারে? হাসান বাসা ছেড়ে চলে যাবার পর আলিয়া ইলিয়াসকে জড়িয়ে ধরে বলল, ইলিয়াস, এখন আর তোমাকে টোকাইয়ের কাজ করতে হবে না, আমরা এখন ভদ্র মানুষের মতো জীবন কাটাবো। তারপর তারা পুরনো বস্তি ছেড়ে শহরের এক ভালো বাসা ভাড়া নিল। নতুন জামাকাপড়, দামি খাবার, ঘুরে বেড়ানো, সব যেন এক নতুন জগৎ। ইলিয়াসের মেয়েটিও খুশি, আলিয়ার মুখে হাসি, আর ঘরে টাকার ঝনঝনানি। কিন্তু টাকার নেশা মানুষকে ধীরে ধীরে বদলে দেয়। তারা কোনো কাজ করত না, কোনো বিনিয়োগ করত না, শুধু খরচ আর খরচ। আলিয়া এখন দিন কাটায় সাজগোজে, দামি শাড়ি ও গয়না কেনায় ব্যস্ত থেকে। ইলিয়াসও ক্রমে অলস হয়ে পড়ছে। ধীরে ধীরে তাদের টাকার ভাণ্ডার ফুরিয়ে যেতে লাগলো, কিন্তু তাদের চোখে তখনও সেই ভোগবিলাসের নেশা। যে টাকায় তারা সুখ কিনতে চেয়েছিল, সেই টাকাই এবার তাদের অশান্তির কারণ হয়ে দাঁড়ালো। শেষে ইলিয়াসের মনে একটাই প্রশ্ন জাগলো, যে টাকা হারাম পথে আসে, সেই টাকা কখনো শান্তি দেয় নাকি? অন্যদিকে হাসান তার নিজের জীবনের নতুন অধ্যায়ে পা রাখল। সে তার মনের মানুষ মোনাকে বিয়ে করে সংসার শুরু করল। মোনা ছিল বুদ্ধিমতী, বাস্তব বোধ সম্পন্ন এক নারী। একদিন সে হাসানকে বলল, শোনো হাসান, আমাদের হাতে আছে মাত্র 20,000 টাকা। এই টাকাটা নষ্ট না করে এমন কিছু করি যা আমাদের নিয়মিত আয় এনে দেবে। হাসান প্রথমে কিছু বুঝতে পারল না। তখন মোনা প্রস্তাব দিল, আমি রান্না করতে পারি আর তুমি শহরের অফিসগুলোতে খাবার পৌঁছে দিতে পারো, চলো ছোট করে শুরু করি। তাদের ছোট্ট উদ্যোগেই শুরু হলো নতুন পথ চলা। মোনা প্রতিদিন ভালোবাসা দিয়ে দুপুরের খাবার রান্না করে, আর হাসান সেগুলো হাসি মুখে অফিসে পৌঁছে দেয়। ধীরে ধীরে মানুষ তাদের খাবারের মান আর সততা চিনে ফেলল। অর্ডার বাড়তে লাগলো, তাদের কেটারিং ব্যবসা দিন দিন প্রসারিত হলো। এখন তাদের অধীনে কিছুজন কর্মচারী কাজ করছে, আর হাসান আর মোনা শুধু তদারকি করে। মাত্র 20,000 টাকা আর অপরিসীম পরিশ্রমকে পুঁজি করে 1 বছরের মধ্যে তারা লাখ লাখ টাকার মালিক হয়ে গেল। সময় কেটে গেছে, হাসান আর অনা এখন নতুনভাবে জীবনকে উপভোগ করছে।
তারা ধীরে ধীরে তাদের ব্যবসা প্রসারিত করেছে। এখন তারা প্রাইভেট গাড়িতে চলাচল করে, আর কিছুদিন আগে একটি বিলাসবহুল ফ্ল্যাটও কিনেছে তারা। কিন্তু এত সফলতার মধ্যেও তারা কখনো অলস হয়নি। প্রতিদিনের পরিশ্রম, সততা আর একে অপরের সহযোগিতায় তারা এগোতে থাকে। অনা বলে, যে পরিশ্রম করে আল্লাহ তাকে কখনো ব্যর্থ করেন না। হাসান আর অনার কথায় সায় দেয়। এই শিক্ষা তাদের জীবনের সবচেয়ে বড় ধন। অন্যদিকে ইলিয়াস আর আলিয়া সেই পাওয়া টাকায় সুখের ভেলায় ভাসতে লাগলো, কিন্তু সেই সুখের পথটা ছিল ভুলে ভরা। তারা টাকার সঠিক ব্যবহার না করে দিন কাটাতে শুরু করলো। ইলিয়াস এখন জুয়া খেলে বেড়ায়, আর তার স্ত্রী আলিয়া আমোদ ফুর্তি আর বিলাসিতায় দিন পার করে। ইলিয়াস ধীরে ধীরে জুয়ার নেশে এমনভাবে ডুবে গেল যে এখন সে আলিয়ার কথাও শোনে না। আলিয়া বুঝতে শুরু করলো তাদের মেয়ের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে। ইলিয়াস প্রতিদিন জুয়া খেলে, কখনো জেতে কখনো হারে, কিন্তু মাস শেষে দেখা যায় তাদের হাতে একটাও টাকা অবশিষ্ট থাকে না। একদিন আলিয়া কেঁদে বলেছিল, ইলিয়াস, আমাদের সন্তানের জন্য কিছু রেখে যেতে পারবো তো? কিন্তু জুয়ার নেশায় অন্ধ ইলিয়াস তখন উত্তর দেয়নি, বরং আরও ঋণ করে আবার জুয়া খেলতে বসে। ধীরে ধীরে তাদের সব সঞ্চয় শেষ হয়ে গেল। ফ্ল্যাটের ভাড়া দেওয়ার টাকাও রইল না। বাড়িওয়ালা তাদের বাসা থেকে বের করে দিল। এখন তাদের হাতে নেই কোনো টাকা, নেই কোনো আশা। চারপাশে ঋণের বোঝা, মেয়ের স্কুলের খরচ বন্ধ, খাবারের চিন্তা প্রতিদিনের দুঃস্বপ্ন হয়ে উঠেছে। আলিয়া বুঝল যে টাকার সঠিক ব্যবহার জানে না, তার হাতে টাকা যতই আসুক একদিন না একদিন সব শেষ হয়ে যায়। সময় বয়ে চলে নদীর স্রোতের মতো, কেউ জানে না কার ভাগ্য কোন দিকে মোড় নেবে। ইলিয়াস আর আলিয়া এখন সব শেষ। টাকা নেই, ঘর নেই, মুখ তুলে দাঁড়াবার সাহসও নেই। কিন্তু মেয়ের নিষ্পাপ মুখটা দেখলেই আলিয়ার বুক কেঁপে ওঠে। সে চায় না মেয়ের স্কুল বন্ধ হয়ে যাক। একদিন বস্তির পাশের দেয়ালে সে দেখে একটি নিয়োগ বিজ্ঞপ্তির পোস্টার। রান্নাঘরের কাজের জন্য মহিলা ও পুরুষ প্রয়োজন, ভালো বেতন, নিয়মিত খাবারের ব্যবস্থা আছে। আলিয়ার বুক ধক করে উঠল। সে ইলিয়াসকে বলল, চলো আমরা এই কাজটা করি, অন্তত মেয়েটার মুখে খাবার তুলে দিতে পারবো। পরদিন সকালে তার অফিসে হাজির। ছোট্ট একটা রিসেপশন, পাশে রান্নাঘর থেকে ভেসে আসছে ভাত আর মাংসের গন্ধ। একজন স্মার্ট মার্জিত মহিলা টেবিলে বসে ইন্টারভিউ নিচ্ছে। তার নাম অনা। অনা তাদের হাসি মুখে বলল, আপনাদের কাজ হবে, আপনি ডেলিভারি করবেন আর আপনি রান্নাঘরে সাহায্য করবেন। বেতন ভালো, পরিশ্রম করলে আরও বাড়বে বেতন। ইলিয়াস আর আলিয়া মাথা নিচু করে সম্মতি জানালো। তারা জানে না এই অনাই আসলে সেই অনা যাকে হাসান বিয়ে করেছে, আর হাসানই সেই ছেলে যে কিনা ইলিয়াসের ছোট ভাই, যাকে তারা একদিন অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। এতদিন পর আজ অনা হাসান এখন সফল উদ্যোক্তা। নিজেদের ক্যাটারিং সার্ভিস থেকে প্রতিদিন শত শত অফিসে খাবার সরবরাহ করে। নিয়তির পরিহাস কত রকমের হয়। যে ভাইকে তারা ছোট লোক বলে তাড়িয়ে দিয়েছিল, আজ সেই ভাইয়ের প্রতিষ্ঠানে তারা কর্মচারী। অনা চেয়ারে বসে কাজ তদারকি করছে, আর নিচে রান্নাঘরে আলিয়া থালা বাসন ধুচ্ছে, ইলিয়াস মোটর বাইকে খাবারের প্যাকেট পৌঁছে দিচ্ছে শহরের অফিসে অফিসে। একদিন দুপুরে অনা জানালার দিকে তাকিয়ে হঠাৎ ইলিয়াসকে দেখে অবাক হয়ে গেল। মনে মনে ভাবল, এই লোকটা দেখতে অবিকল হাসানের ভাইয়ের মতো দেখতে। কিন্তু দ্রুত নিজের মনে বলল, না, ওরকম লোকদের এত নিচে নামা অসম্ভব। হাসানের কাছে শুনেছি তারা অনেক টাকার মালিক এখন। কিন্তু কে জানে, জীবন এক নিখুঁত নাটক, আর এই দুনিয়া যেন সেই নাটকের এক বিশাল মঞ্চ, যেখানে ভাগ্যই সেই নাটকের পরিচালক, প্রযোজক। হঠাৎ আলিয়া কিছু রান্না করা খাবার খেলো চুপি চুপি, যা অনার অফিসের নিয়ম অনুযায়ী ঠিক ছিল না। অনা অবাক হয়ে গেল এবং রেগে গিয়ে আলিয়াকে তীব্র সুরে বলল, আপনি কি জানেন এই নিয়ম ভাঙার কারণে আপনার চাকরি চলে যেতে পারে? কথা বাড়তে বাড়তে একটু অপমানের সহিত অনা আলিয়াকে ঝাড়ি দিল। ভেতরে হইচই শুনে হাসান দ্রুত রান্নাঘরে দৌড়ে গেল। কিন্তু সে যা দেখল তা দেখে চোখ কেঁপে উঠল। তার নিজের ভাই ইলিয়াস আর ভাবি আলিয়া। এতে অবাক হয়ে যায় হাসান, কিন্তু আরও বড় ধাক্কা তার জন্য অপেক্ষা করছিল। তার নিজের ভাবি আলিয়া মাংস চুরির অভিযোগে অভিযুক্ত হয়ে অফিসের লোকদের সামনে দাঁড়িয়ে লজ্জায় মুখ লোকাচ্ছে। হাসান কিছু বুঝতে পারল না কিভাবে তাদের অহংকার এভাবে তাদের লজ্জা আর আমাদের পরিশ্রমের মধ্যে মিশে গেছে। তারা যে হাসানের ব্যবসার কর্মচারী সেটা হাসানের জানা ছিল না। এক মুহূর্তে চোখ মিলল, মনে হলো অতীতের সব ক্ষোভ আবার জীবন্ত হয়ে উঠল। ইলিয়াস শান্ত গলায় বলল, হাসান, আমি সত্যি অনেক বড় অপরাধ করেছি, আমি তোমার প্রতি অন্যায় করেছি। আলিয়া মাথা নেড়ে বলল, আমিও ক্ষমা চাই হাসান, আমি ভুল করেছি। হাসান তাদের দিকে তাকিয়ে যেন ভাষা হারিয়ে ফেলল। তার চোখে যেন গর্ব নয়, বরং নিজের মায়ের পেটের ভাইকে পেয়ে প্রশান্তি পেল বহুদিন পর।